আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। খুব খারাপ, গালাগালি করতে ইচ্ছা করছে। মুশকিলটা হচ্ছে বয়স হয়ে গিয়েছে এবং আমরা আসলে ঠিক গালাগালি করার লোক না। তারপরে যেহেতু গালাগালি করতে ইচ্ছে হচ্ছে, আজকাল যারা গালাগালি করে তাদের কারো একজনের গালি শুনে আসি। যারা টেলিভিশনে দেখছেন বা একটু ভলিউম বাড়িয়ে দিয়ে শুনছেন, তারা একটু ভলিউমটা কমিয়ে ফেলুন এবং বাকিরা কানে হেডফোন দিয়ে দেন, তাহলে সাউন্ড ভালো পাবেন। লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, এখন 8:30 বাজে। আমি যদি এখন না বেরোই তাহলে আমি এক্সাম দিতে পারবো না, কারণ আমার কাছে অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগে। আর আজকে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো। আমি এমন একটা বালের দেশে জন্মাইছি তো, আর এমন একটা বালের শিক্ষামন্ত্রী হয়েছে এবার। মানে আই সোয়ার টু গড, আই ইউজ টু রেসপেক্ট হিম আ লট, বাট আই ডোন্ট এনিমোর। দিস গাই ইজ প্লেইং উইথ আওয়ার লাইফ। লাইক 12.5 লক্ষ স্টুডেন্ট, হি ইজ জাস্ট ফাকিং জোকিং অ্যারাউন্ড। দেখ তোর বালের বৃষ্টি, তুই যা, তুই বেরো তো এই রুম থেকে। তোর এসি রুমে তোর দামি দামি গাড়ি থেকে বেরো, হেলিকপ্টার থেকে বেরো, তারপর দেখ আমার সাথে কি হইতেছে। আমার অবস্থা এই জেনজি ছাত্রীটির মতো আর কি। আমিও খুব রেসপেক্ট করতাম মিলন ভাইকে, এখনো করি, আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে কি দুঃখে, কি কারণে এই বন্যার মধ্যে কোমর পানি গলা পানিতে মানে 7 দিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে এইচএসসি পরীক্ষা দিতে হবে। আমি জানি না তারেক রহমান এবং তারেক রহমানের শুভার্থী যারা আছেন তারা বুঝতেছেন পারছেন কিনা মা, যে তাদের যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন খুবই ভালো লোক, খুবই ডেডিকেটেড লোক, কিন্তু ডেট এক্সপায়ার্ড মাল, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তার পক্ষে এখন আর আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজকর্ম করার মতো অবস্থা ওনার আর নাই। এবং সেটা যে নাই এর একটা মানে বিভিন্ন ধরনের প্রমাণ প্রতিদিন তিনি দিয়ে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার সময় এই যে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে, দেশের বিশাল একটা অংশ বন্যা কবলিত, এবং বাকি সব জায়গায় যেগুলোতে বন্যা নাই, বড় বড় শহরগুলোতে রাস্তাঘাটে পানি, কোমর পানি গলা পানি পর্যন্ত হয়ে বসে আছে। কিন্তু তাকে এইচএসসি পরীক্ষা নিতেই হবে। কেন নিতে হবে এটা নিয়ে তারা একটা প্রেস নোট দিয়েছে। আমি সেই প্রেস নোট পড়ি নাই, সরকারি প্রেস নোট পড়ার মতো আসলে রুচি হয় না, বাট পত্রিকা থেকে যেটা দেখলাম 2-3টা কথা। এর মধ্যে হচ্ছে যদি এই পরীক্ষা এই থামিয়ে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে, ভবিষ্যতে তাদের এটা হবে ওইটা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দেরি হয়ে যাবে। কি ঘোড়ার ডিমের বিশ্ববিদ্যালয় আমাদের, সেগুলোর ভর্তি পরীক্ষা এবং সেখানে আবার দেরি হয়ে যাচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অবস্থাটা কি সেটাও আমি আপনাদেরকে একটু যদি দেখাই আর কি। আমার একজন খুব প্রিয় মানুষ আছেন, খুবই 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 প্রিয়। তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। তিনি একজন ছাত্র নেতা, তিনি একজন সংসদ সদস্য, এবং তিনি কোন সাবজেক্টে পড়েন আপনারা জানেন নাকি? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একটা সাবজেক্ট পড়তেন, সেটা আবার ইংরেজি সাহিত্য না, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট অফ কি যেন আছে, এটা হচ্ছে তাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েন। আসুন বিশ্ববিদ্যালয় তাকে 3 বছরে কি ইংরেজি শিখিয়েছে সেটাও একটু দেখে আসি। It's my security concern where I live, and it's my security question by how I go. তো এই হইলো আর কি আমাদের শিক্ষার অবস্থা। মানে হান্নান মাসুদের ইংরেজি শুনে আমাদের যে শিক্ষকরা আছেন, মানে ওই ডিপার্টমেন্টের যে শিক্ষকরা আছেন, তাদের যদি মিনিমাম লাজ লজ্জা বোধ থাকতো তাহলে তারা চাকরি ছেড়ে বাংলাদেশ ছেড়ে হিমালয়ের গর্তে বা গুহায় গিয়ে বসে ধ্যান করতে শুরু করে দিতেন যে ভাই কি বানাইলাম, কি হইলো। এবং আমরা যে এখানে পড়ালেখা করিয়েছি লোকজনরা, এটা যেন তোমরা আর কাউকে বইলো না। এটার জন্য দরকার হলে তোমাদের কাছে আমরা কিছু টাকা পয়সা দিই, তোমরা খবরদার বইলো না যে তোমরা আমার ছাত্র। এই হচ্ছে মানে একটা সিস্টেমের যে শিক্ষার যে অবস্থা আর কি আমাদের দেশে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে এইচএসসিতে এই ভরা বর্ষায় ভরা এর মধ্যে নিতে হবে। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে বলতে চাই যে আপনি দয়া করে আমাদের এই যে ছাত্রছাত্রীদের সমস্যাগুলোর কথা চিন্তা করেন। শুধুমাত্র গোয়ার্টমি করলে তো হবে না, এবং এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের সমস্যা তা কিন্তু না, এটার সাথে গোটা পরিবার জড়িয়ে থাকে। ধরেন আমার মেয়ে যদি আজকে পরীক্ষা দিতে যেত, বা আমার বোন যদি পরীক্ষা দিতে যেত, ভাই যেত, তাহলে সকাল থেকে দেখা যেত যে সারা পরিবার একটা টেনশন উত্তেজনা। সকলের তো ভাই আর 4 হুইল ড্রাইভ পাজেরো গাড়ি নাই, তাই না? তো সকালে উঠে এই বর্ষার মধ্যে এই গলির মধ্যে রিক্সা ঢুকবে না, সিএনজি ঢুকবে না, কি করব না করব, এবং কোমর পানিতে ভিজে একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা হলে যাচ্ছে তার এতটুকু পর্যন্ত স্বেচ্ছাতা নোংরা পানিতে, তার কাছ থেকে আপনি পরীক্ষা আশা করেন। এই ধরনের অমানবিকতা, এই ধরনের গোয়ার্তুমি, এই ধরনের বেকুবি, এই ধরনের স্টুপিডিটি, এটা কোনো মানে হয় না।
আপনারা যে কড়াকড়ির ভাব দেখাচ্ছেন, আই এগ্রি উইথ দিস ওয়ান। লেখাপড়া কড়াকড়ি করতে হবে, লেখাপড়া আহ্লাদের কিছু নাই। লেখাপড়ার সর্বশেষ আহ্লাদ আমরা দেখেছি জাতির মুক্তি ত্রাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এসে বলছে এইচএসসি পরীক্ষায় দেওয়ার দরকার নাই, যা অটো পাস। তো উনি অটো পাস করে দিচ্ছে, 2-3টা কলেজের কিছু লোকজন গিয়ে সচিবালয়ে ধমকাধমকি করেছে, এবং তখন তো তাই হতো, সেটা হয়েছে। কিন্তু এই তুলনায় আপনার এইচএসসি পরীক্ষা নেন, কিন্তু এর মানে এই না যে একেবারে মানুষকে বিপদে আপদের মধ্যে ফেলে করতে হবে। বরঞ্চ আমাদের এই ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধা করে দেওয়া যায় এই জিনিসগুলো ভাবা উচিত। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, আদৌ এই ভর্তি পরীক্ষার প্রয়োজন আছে কিনা এটা নিয়ে এখন সিরিয়াসলি দেখার বিষয়। পাশ্চাত্য দেশগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি এইখানে প্রেডিক্টেড গ্রেড, মানে কলেজ বলে দিচ্ছে যে ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড, মানে তাদের তো আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাই, যেটাই হোক এই স্কোর পাবেন। এইটার উপরে তারা কিন্তু কন্ডিশনাল অফার লেটার বিশ্ববিদ্যালয়গুলো থেকে পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে ঠিক আছে, তোমার যদি নম্বর এত হয় তাহলে তুমি আমার এই সাবজেক্টে তুমি ঢুকতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্র বিশেষে অনেক বিশ্ববিদ্যালয় ভাইভা নিচ্ছে, মৌখিক পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা মানে একটা কন্ডিশনাল অফার দিয়ে রাখছে, এবং রেজাল্ট বের হলে যদি দেখা যায় যে সেই রেজাল্ট ঠিক আছে তাহলে কিন্তু অটোমেটিক ভর্তি হয়ে যায়। এই ধরনের একটা সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে। রাষ্ট্র সরকার পড়ালেখা করাচ্ছে একটা বাচ্চাকে স্কুলে 10 বছর, তারপরে কলেজে 2 বছর, 12 বছর পড়ানোর পরে রাষ্ট্রের আর একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো সে পড়ালেখার একের বিন্দুমাত্র দাম দেয় না। আচ্ছা, দিল না, ভর্তি পরীক্ষার দরকার, মানলাম, আমি এটাকে আমি প্র্যাকটিক্যালি নিলাম আমাদের দেশের বাস্তবতা। মাঝখানে আওয়ামী লীগ সরকার একটা খুব চমৎকার জিনিস শুরু করেছিল, যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, মানে সবগুলো বিশ্ববিদ্যালয়কে তারা চেষ্টা করছিল যে একসাথে একটা ভর্তি পরীক্ষা হবে। মুশকিলটা হচ্ছে কি, সেই চালু করা যায় না, কারণ হচ্ছে ওই যে স্বার্থের টানাপোড়েন আছে, দ্বন্দ্ব আছে, অনেকগুলো কাহিনী আছে। একইভাবে আওয়ামী লীগের মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো লোক আছেন যারা গুচ্ছ পরীক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন। আবার সেইখানে বিসি কি একটা বিসি ছিল না, যেটার জন্য মোহাম্মদ জাফর ইকবালে কি বলা যায় সদগা দিয়ে দিল আওয়ামী লীগ। যাই হোক, ওই বিসির নাম এগুলো গুরুত্বপূর্ণ নাম না। যাই হোক, এই ধরনের গুচ্ছ পরীক্ষার চেষ্টা করা হচ্ছিল। এখন মাঝখানে হয়েছে কি, দেশ স্বাধীন হয়েছে তো আবার নতুন করে দেশ স্বাধীন হয়ে সবই স্বাধীন হয়েছে। ইভেন যে বিশ্ববিদ্যালয়গুলা এই গুচ্ছ পরীক্ষার ভিতরে ছিল, আমি শুনলাম যে তারাও অনেকে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কোনোটাই গুচ্ছের মধ্যে নয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয়, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে নেবে। এখন আমরা যারা মিডল ক্লাসের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাই, মিডল ক্লাসের লোকজন একটা লোককে তার ছেলে বা মেয়েকে নিয়ে, ছেলে হলে যাই হোক, মেয়েকে নিয়ে আজকে সিলেটে যেতে হবে, কালকে খুলনা যেতে হবে, পরশু চট্টগ্রামে যেতে হবে, এবং এইটা একটা মানে কি বলা যায় অমানবিক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, গভীর রাতে ট্রেনে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে, ট্রেন ডিলে হচ্ছে, বাস উল্টে পড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশেই বাচ্চাগুলোরে ছোটাছুটি করানো হচ্ছে। কি কারণে? বিশ্ববিদ্যালয়গুলো ভাবে আমাকেই বেস্ট স্টুডেন্টটা বেছে নিতে হবে, এবং সেই যার কারণে আমি অন্য কারো ভর্তি পরীক্ষার সাথে নাই। কি বেস্ট স্টুডেন্ট বেছে নেয় সেটা তো আমি একটু আগে হান্নান মাসুদের উদাহরণ দিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির একটা ডিপার্টমেন্টে পড়ে আর কি। তো সুতরাং এই জিনিসগুলোকে যদি মিলন সাহেব যদি আসলে ছাত্রছাত্রীদের কল্যাণ করতে চান, তাহলে এই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। এই জিনিসগুলো খুবই জরুরি। নাম্বার 2 হচ্ছে, ইভেন আমার কাছে মনে হচ্ছে যে এত লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর প্রয়োজন আছে কিনা এটা সরকারের এখন দেখার প্রয়োজন আছে। কারণ বিশ্ববিদ্যালয় আসলে পড়তে যায় না, বিশ্ববিদ্যালয়ে বিসিএস এর কোচিং করতে, এটা আমিও জানি, আপনি জানেন। এই এক বিসিএস এর ডাক্তার ভাই সরকার ফালায় দিছে ওরা 2 বছর আগে, তাই না? সো বিসিএস ইজ ইম্পর্টেন্ট। তাই যদি হয় এইচএসসি পরীক্ষার পরে বিসিএস নিয়ে নেন, মানে এটা আমি জানি অনেকে এখন বলবেন যে তুই তো আরেক পণ্ডিত দিয়ে শুরু করেছিস। দাঁড়ান, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ধরেন এইচএসসির পরে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনী, সবগুলাতে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে লোক নিয়ে নেয় ওরা। এর মানে কি এই অফিসাররা কি এইচএসসি পাস থাকে? তা কিন্তু না। তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট ট্রেনিং হয়, সেনাবাহিনী ট্রেনিং হয় বিএমএতে, এবং ওই সময়টাতে তারা সেখানে সামরিক বিদ্যার উপরে গ্র্যাজুয়েশনটা করেন। বাইরের আমি এখন জানি না, আগে জানতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিএম এর অ্যাফিলিয়েশন আছে, সেখান থেকে একটা গ্র্যাজুয়েশন নেন। বাট এইচএসসির পরে তাদেরকে নিয়ে গিয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, সেদিকে গ্র্যাজুয়েশন করা হয়, কারণ তাদের জীবনে, তাদের চাকরি জীবনে সেটাই প্রয়োজন। একই ক্ষেত্রে আমাদের সরকারি অন্যান্য চাকরিগুলোতে এটা করা উচিত, করা দরকার। এই মুহূর্তে করার দরকার হলে কি হবে, ধরেন আপনি এইচএসসি করে বিসিএস দিয়ে দিলেন, বিসিএস এ যারা অ্যাডমিন ক্যাডার পেল তাদেরকে আপনি 3 বছর 4 বছর সেটা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, আপনি তাদেরকে পাবলিক অ্যাডমিনের উপরে বা প্রশাসন চালানোর উপরে একটা ফুল অনার্স কোর্স করেন। যারা ট্যাক্স পাবে, ধরেন এনবিআরে যাবে, যারা ধরেন কাস্টমস পাবে, তাদেরকে আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের অনুষদের আন্ডারে একটা সাবজেক্ট খুলে দেন। সেই সাবজেক্টের উপরে তারা কর ম্যানেজমেন্ট করা বা কাস্টমস, ভ্যাট, এক্সাইজ, বাকি যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে তারা 3 বছর 4 বছর অনার্স পড়ুক এবং মাস্টার্স করুক এবং তারপরে তারা চাকরিতে যোগ দিক। তাহলে হচ্ছেটা কি, বাকিরা যারা এটা সুযোগটা পেল না, হয়তো 2-3 বছর দেন, 2-3 বার সুযোগ দেন একটা লোককে, তারপরে কিন্তু সে যে সাবজেক্ট পাবো এটাতে মনোযোগ দিবে এবং এর অধিকাংশই তখন এইসব মাইন্ড করে নেবে। অনেক ভুয়া সাবজেক্ট আছে, সেই ভুয়া সাবজেক্টগুলোতে পড়তে যাবে না। পালি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই পালি সাবজেক্টটা যে পড়ে যারা পড়েন, এরা এটা ব্যবহারিক প্রয়োগটা কোথায় করেন আমি জানি না, এরা কিন্তু তা করেন না। তাহলে তারা কেন করেন, যে পালি পড়েও বিসিএস দেওয়া যায়। তো যদি বিসিএসটা ওনারা আগে দিয়ে দিতে পারতেন, চাকরি হয়ে যেত, তাহলে এই পালি ডিপার্টমেন্ট টাইপের আরো ওই যে অসংখ্য ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে। এই যে বললাম হান্নান মাসুদের ডিপার্টমেন্ট, এটার নামই আমি আগে আসলে জানতাম না, আমি মূর্খ মানুষ। কিন্তু আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট ছিল বলে আমার মনে পড়ে না, একটাই ছিল ইংরেজি ডিপার্টমেন্ট এবং খুব ভাব চক্কর ছিল ওদের। যাই হোক, তাহলে হতো কি, বিশ্ববিদ্যালয়ে যে যাওয়ার যে বা গ্রাজুয়েট হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এর মূল কারণটা হচ্ছে বিসিএস, এবং বিসিএস দিয়ে দিয়ে যদি আপনি এদেরকে, ধরুন যারা পুলিশে পেল, যারা ধরেন পররাষ্ট্র পেল আইআরে যাবে, যারা পুলিশ পেল ক্রিমিনোলজির যে সাবজেক্টগুলো আছে তাদেরকে এখানে ভর্তি করে দেন, তারা এটা পাশ করুক, এবং বাকি যারা আছেন তারা তখন এই ধান্দা বাদ দিয়ে দিবে। এবং তারা যাদের গ্রাজুয়েট হওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে বা অন্যান্য পরিকল্পনা আছে, শখ আহ্লাদ আছে, তারা করে, বাকিরা কিন্তু টেকনোলজিতে চলে যেতে পারে। আমাদের অনেকগুলো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট তৈরি করা দরকার এবং সেগুলোতে এদেরকে আমরা তখন স্থান দিতে পারবো। এতে হচ্ছে যে উচ্চশিক্ষার যে বিপুল ব্যয়ভার এবং এই যে বিপুল অপচয়, সেটা বন্ধ করা যায়। আমি মিলন সাহেবকে অনুরোধ করবো যে, আমি বলছি না যে এই প্রস্তাবটা আপনারা মানবেন, আমি জানি কমেন্টে অনেক লোকজন অলরেডি রেডি হয়ে গেছেন গালাগালি করার জন্য। আই লাভ দ্যাট, গালাগালি করেন, কিন্তু এই বিকল্পগুলো নিয়ে চিন্তা করুন এবং মানুষের, আমাদের এই প্রজন্মের এই বাচ্চাগুলোর, এই স্টুডেন্টদের কিভাবে সুযোগ সুবিধা তৈরি করা যায়, কমফোর্ট দেওয়া যায়, লেখাপড়ার মান উন্নত করে, নকল আর হবে না, এটার সাথে আমি আপনার সাথে একমত। কিন্তু বাকি জিনিসগুলো কিভাবে সুবিধা করে দেওয়া সেটা নিয়ে আমার মনে সিরিয়াসলি ভাবেন। আল্লাহর ওয়াস্তে এই গোয়ার তুমি বাদ দেন, এই ভর বর্ষায়, এই ভর বন্যায় এদের উপরে আপনাদের হেডমটার দেখেন না। ভালো থাকেন, কথা হবে দর্শক কালকে অন্য কোনো বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সময়টি আমাদের কারোর জন্য ভালো নয়, বিশেষ করে সরকারের জন্য। নতুন বাজেট হয়েছে, এই বাজেট বাস্তবায়নের একেবারে প্রথম মাস। নতুন করে যেভাবে কর আরোপ হয়েছে, সেই করগুলো সংগ্রহ করা, এজন্য নতুন করে পরিপত্র ছাপানো, টোটাল কম্পিউটারের যে সফটওয়্যারগুলো থেকে শুরু করে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এই জন্য সরকারকে আসলে একটা পিসফুল সময় পার করতে হবে। আপনারা যারা আয়কর দিতে চাচ্ছেন, গিয়ে দেখুন তারা আয়কর দিতে পারছে না। এর কারণ হলো যেভাবে নতুন ট্যাক্সেশন হয়েছে বাজেটের পরে, সে অনুযায়ী আগের যে আয়কর, সেই আয়করের যে স্ট্রাকচার অনলাইনে নেওয়া হতো সেটা দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে যারা বিদ্যুৎ বিল দিচ্ছেন সারা বাংলাদেশের, বিদ্যুতের প্রিপেড মিটার থেকে শুরু করে অন্যান্য মিটারে ভীষণ রকম গণ্ডগোল হচ্ছে। কোথাও বিল কম আসছে, কোথাও বেশি আসছে। এটি আসলে সরকারের কর্মকাণ্ডে মারাত্মক বিপত্তি তৈরি করে ফেলছে। এরপর সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এই বন্যার আগে হাওর অঞ্চলে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পুরো ভাটি এলাকা, হাওর এবং বাওর অঞ্চলে তো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, এই বিস্তীর্ণ এলাকা, জামালপুর যে হাওর অঞ্চল রয়েছে, যেটাকে হাওর এলাকা বলা হয়, এই এলাকার একটি ফসল সম্পূর্ণভাবে অন্তত 90% ড্যামেজ হয়ে গেছে। এবং তা সামাল দেওয়ার জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, অথবা আমাদের যে চাল, ডাল, আটা, ময়দা আছে এগুলোর উপরে বিরাট একটা চাপ পড়বে, যেটা সরকার কাটিয়ে ওঠার আগেই। এখন বন্যা দেখা দিয়েছে, ওইটা কাটিয়ে ওঠার আগে আবার কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দিল। কুমিল্লার বন্যা শেষ হতে না হতে এখন বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ অঞ্চল, বরিশাল, পটুয়াখালীতে অঝোরে মুষলধারে বৃষ্টি এবং ঢাকাতে নজিরবিহীন জলাবদ্ধতা। এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কাজেই প্রাকৃতিক দুর্যোগের সময় যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর ব্যাপারে আপনাকে খুবই সতর্ক হতে হয়। স্বয়ং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন
তুমি দেখবে যে ফিতনা শুরু হয়ে গেছে। তখন এই ফিতনা থেকে বাঁচার জন্যে তুমি ঘরের মধ্যে থাকো, অর্থাৎ তোমার কর্ম সীমিত করো। এখন বাংলাদেশে যে কোনো কারণে হোক একটা ফিতনা শুরু হয়েছে। সেই ফিতনা প্রকৃতির পক্ষ থেকে, সেই ফিতনা মানুষের পক্ষ থেকে, সেই ফিতনা দেশি এবং বিদেশি বিভিন্ন চরের পক্ষ থেকে, যে সকল কথাবার্তা আমরা শুনছি, আমেরিকার ব্যাড গেম, ভারতের ব্যাড গেম, পাকিস্তানের ব্যাড গেম, এবং এদের যারা এজেন্ট, সেই এজেন্টের যে তৎপরতা, তার সঙ্গে সঙ্গে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ফলে পুরো সমাজ অশান্ত হয়ে পড়েছে। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য সরকারের খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রকৃতিতে একটা জিনিস আছে যে একই ঘটনা বারবার ঘটে, মানে পৌষ এবং মাঘ মাসেই আপনাকে শীত মোকাবেলা করতে হবে, আষাঢ় শ্রাবণে অঝরে বর্ষণ হবে, তারপর শরৎ হেমন্তেতে এক ধরনের প্রকৃতি আসবে। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টি মাস আমাদের দেশের খুবই খারাপ একটা সময়। এই সময়টাতে কোনো অবস্থাতেই কোনো রাজনীতির ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এবং এখানে এই মাসে কোনো সমস্যা হতে পারে, এনি সিঙ্গেল প্রবলেম হতে পারে, সেদিকে যাওয়াই যাবে না। এখন যে সমস্যাটা হয়েছে জুলাই মাসে, একদিকে জুলাই বিপ্লবের যারা অংশীজন, তারা সারা বাংলাদেশে সবার সমিতি সমাবেশ করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে সরকারের সমালোচনা করছেন যে সরকার ক্ষমতা এসে তাদেরকে ভুলে গেছে, তাদের দয়াতে, তাদের কাজের কর্মের যে ফল, সে ফল তারা ভোগ না করে সরকার ভোগ করছে। এরা লন্ডন থেকে আসছে, কেউ শিলং থেকে এসছে, কেউ সিঙ্গাপুর, পাকিস্তান, বিভিন্ন দেশে পালিয়েছিলেন, তারা আসছে, এসে সরকার গঠন করেছে এবং মুড়ি মোয়া খাচ্ছে। এরকম কথা যখন জুলাই আগস্টের বিপ্লবী এনসিপি বলছে, ঠিক সেই সময়টাতে জামাতের আমির বলছেন যে লক্ষণ ভালো না, তারা সংসদ থেকে ওয়াক আউট করে ফেলছেন। কি জন্য? যে তাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, সংবিধান সংশোধন যেভাবে হচ্ছে সেভাবে তারা চাচ্ছে না, এই সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটিতেও তারা থাকতে চাচ্ছে না। এই ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে আপনি চিন্তা করুন, এই জুলাই মাসেই কথা নেই বার্তা নেই, শেখ হাসিনা রয়টার্সে এক সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি বাংলাদেশে আসবেন, আর এমনি হই হই করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই এলো, এলে কি হবে? আরেক গ্রুপ বললো যে না আসবে না, আপা আসবে না। এইভাবে 2 দিন বা 3 দিন চললো। 3 দিন চলার পরে এর মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে একের পর এক লঙ্কা কাণ্ড ঘটল। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছিল না, এবং বাস্তবিক অর্থে ঢাকা সহ যে সকল অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা হয়েছে, আসলে সেখানে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। প্রচুর কষ্ট হয়েছে ছেলে মেয়েদের, অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি। তো সেই সময় সকলের একটা দাবি ছিল যে এই পরীক্ষাটা পেছানো হোক। আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় আসে না যে কেন এর মধ্যে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, আর এই পরীক্ষা যদি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হতো তাহলে কি ক্ষতি হতো সরকারের। কিন্তু সরকার কেন এখানে জিদ ধরলো, কার বুদ্ধিতে, কার পরামর্শে? এবং এর সঙ্গে যদি ওই যে দেশি বিদেশি চক্রান্ত সেগুলো থাকে, তাহলে আমি অবাক হব না। বিকজ যারা এই ধরনের ডিপ স্টেট পলিসি চালায় তারা জানে যে যখন প্রকৃতি এরকম একটা কোনো ঘটনা ঘটায়, যখন মানুষকে বিক্ষুব্ধ থাকে, যখন মানে বারুদে আগুন লাগা মাত্র সারা দেশে আগুনের লেলিহান শিখা প্রবাহিত হয়ে যায়, এই সময়গুলোর জন্য বিদেশি যারা চক্রান্তকারী তারা বসে থাকে। কাজেই এরকম একটা বর্ষা যখনই হয়েছে, তারা বলল যে ঠিক আছে, ওপেন দ্য ডোর, এখন কিছু একটা ঘটবে। তারপরে যখন পরীক্ষার ডেট হলো, এই তো ঘটে গেছে। থার্ডলি হলো যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইল না, তখন তারা হই হই রই করে যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। এটা তো মানে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই, যে কোনো লোক এটা বুঝতে পারে। কেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো বুঝলেন না, কিংবা শিক্ষামন্ত্রী যিনি বস, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো কেন বুঝলেন না?
ফলে যা হবার তাই হলো। এই ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো চাচ্ছিল, এখন যে বিষয়গুলো চাচ্ছে, এগুলো সরকারের জন্য উভয় সংকট। যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগ করেন, কালকে বলবে যোগাযোগ মন্ত্রী রবিউলকে পদত্যাগ করতে হবে। পরশুদিন সমস্ত ডাক্তার এবং নার্স যারা আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামবে। তারপরের দিন ভিপি নুরুর বিরুদ্ধে নামবে, তারপরের দিন জোনায়েদ শাকের বিরুদ্ধে নামবে, তারপরের দিন দেখা গেল ওই যে আরেকজন মন্ত্রী আছেন শাহ আলম মন্ত্রী, ওনার বিরুদ্ধে নামবে। এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো এরপরে নামবে, সবচেয়ে বেশি নামবে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে। ইতিমধ্যে বিএনপির মধ্যেই তো নানা রকম প্রতিক্রিয়া। বিএনপির বড় বড় নেতারা বলছেন, বয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপর জয়নাল আবেদীন ফারুক সাহেবের মতো মানুষ, যে সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট ইন্ডিকেট করে বয়েশ্বর বাবু বলছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার সব চালানগুলো চোরাচালানি হচ্ছে। এই কথা বলা মানে এর চেয়ে তার অপমান থাকতে পারে না, পার্লামেন্টের মধ্যে হচ্ছে। আবার জয়নাল আবেদীন ফারুক বলছেন যে এই মানে আওয়ামী লীগের আমলে যে সকল ইয়াবা ব্যবসা ছিল, এটা এখন বিএনপির কিছু নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কী? তাহলে যে বিএনপির মধ্যে যে গৃহদাহ, গৃহ বিবাদ, বা বিএনপির মধ্যে যে বিষ বৃক্ষগুলো তৈরি হয়েছে, সেই বিষ বৃক্ষকে ফুলে ফলে শোভিত করার জন্য সরকারের যারা প্রতিপক্ষ তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন। এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যান্য যারা আছেন যারা খুবই মুখরা, যারা স্পষ্টবাদী, স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন, তারা তো এই মন্ত্রীদের নাম উচ্চারণ করে, সালাউদ্দিন সাহেবকে নাম উচ্চারণ করে যা মুখে আসে তাই বলছে। অন্যদিকে এহসানুল হক মিলন, মানে তিনি তার যে যাকে বলা হয় পদ পদবীর যে মর্যাদা, এটাকে আলটিমেটলি জিরো বানিয়ে ফেলেছেন। এখন তাকে সবাই কেউ ডাকছে ওয়াটারমেলন, কেউ আরও আজে বাজে শব্দ জেনারেশন, কেউ বলছে তিনি, মানে এই কথাগুলো আমার মুখে আসলে শোভা পায় না। তিনি খুব বন্ধু মানুষ, এমনকি আমার সঙ্গে ফেসবুকেও তিনি জড়িত আছেন, দীর্ঘদিনের সম্পর্ক। মানে যে জিনিসগুলো হচ্ছে সেই জায়গাতে একবার যদি কেউ মানে ঠাট্টা মশকরার পাত্রে রূপান্তরিত হয়ে যায়, একবার যদি কোনো মানুষ মকারির পর্যায়ে চলে যায়, কখনো কোনো জায়গাতে গিয়ে ভিলেন নায়ক হতে পারে না। একবার ভিলেন হয়ে গেলে সে কখনো নায়ক হয় না। এবং কোনো একজন মানুষকে যদি একবার জোকার বানিয়ে ফেলানো হয়, কোনো অবস্থাতেই তাকে দিয়ে আপনি সিরিয়াস কোনো কাজ করাতে পারবেন না। জানাজার নামাজে যদি আপনি এরকম কোনো জোকারকে পড়তে দেন, পিছনে যারা জানাজার নামাজ আদায় করছে তারা হাসতে হাসতে অস্থির হয়ে পড়বে, রীতিমতো অস্থির হয়ে পড়বে। তো কাজেই প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, অথবা যে কোনো কারণে যদি মানুষ এই তার ব্যক্তিত্ব যাকে বলা হয় হারিয়ে ফেলেন, তাহলে তাকে ওই পেশাটা ছেড়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত। তো সেই দিক থেকে এই যে জুলাই মাসে জেএনজি এই যে রাস্তায় নেমে এসেছে এই সময়টাতে, এর সঙ্গে প্রাকৃতিক, এর সঙ্গে ভৌগোলিক, এর সঙ্গে আন্তর্জাতিক, এর সঙ্গে আমাদের সমাজের চাহিদা, এর সঙ্গে আমাদের যে পাওয়া না পাওয়ার বেদনা, সব একত্র হয়ে আসছে। এবং সেই একত্র হয়ে পুরো রাজপথকে এখন রীতিমতো গরম করে ফেলা হয়েছে। এবং এটা যুগপৎভাবে নেপালের সঙ্গে মিলে গেছে। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের মতো একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বালেন্দ্র শাহদেব। এবং আমরা সবাই বাংলাদেশে বসে বালেন্দ্র শাহদেবের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে খুব ইতিবাচক আলোচনা করেছে, যে তিনি সেখানে অনেকটা যাকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির, কিংবা অনেকটা ফাটাকেষ্ট, অথবা অনেকটা নায়ক, হিন্দি সিনেমার যে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক সিনেমা, সেভাবে বালেন্দ্র অনেকগুলো কাজ করার চেষ্টা করেছেন এবং প্রশংসার পেয়েছেন, সব দিক থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু ছোট একটা ভুলের কারণে সেখানকার জেএনজিরা আবার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং প্রবল আন্দোলন চলছে। এবং তার সঙ্গে প্রায় একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি তারেক জিয়াকে ধরেন, তার কর্মকাণ্ড অনেকটা বালেন্দ্রের মতো। তিনি মন্ত্রীদেরকে দালালি করতে নিষেধ করছেন, তিনি পারিবারিক জীবন যাপন করছেন, ছুটোছুটি করছেন, খুব সাধারণভাবে রাষ্ট্রের ব্যয় কমানোর জন্য খুব সাধারণ
মানে আড়ম্বরহীন জীবনযাপন করছেন, সবই অনেকটা বালেন্দ্রের ক্যাটাগরি। এবং তার সঙ্গে এই যে তার মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং জেএনজি রাস্তায় বের হয়ে আসা, পুরো জিনিসটি মনে হচ্ছে যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এখন এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেই ঘটনাগুলো সরকারকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে কোনো অবস্থাতেই জিদ করা যাবে না। যারা তরুণ এরা অসংবদ্ধ, মানে যাকে বলে অসংগঠিত, এর মধ্যে কোনো সেন্ট্রাল নেতৃত্ব নেই যারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে নেগোসিয়েশন করা বা কোনো কিছু করা এটা একেবারে অসম্ভব। ফলে এক বাক্যে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী যদি মেনে নেন তাহলে এক ধরনের ফলাফল হবে। কিন্তু এখানে অতীতে যেভাবে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে প্রথমে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ছাত্রলীগকে নামানো হয়েছিল, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। যখন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং ওই দিন থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। ঠিক সেই ভুল এই প্রথম দিন আজকে যে ভিডিওটা করছি, যখন ছাত্ররা আন্দোলন করছে মঙ্গলবার, এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেদের সঙ্গে তাদের হাতাহাতি, এটা এই আন্দোলনকে আরও বেগবান করেছে, আরও সমস্যা তৈরি করেছে। এবং এর ফলে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটিকে যদি সরকার সতর্কতার সাথে ব্যবহার করতে না পারে, সরকার আচরণ যদি সংযত না হয়, তাহলে এটি অনেকটা বিদ্যুতের মতো ছড়িয়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এবং আলটিমেটলি ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটল আপনারা লিখে রাখেন, আগামীকালের সে দ্বিগুণ 3 গুণ শক্তি নিয়ে এই রাজপথ তারা কাঁপাবে, যদি না সরকার আজকে রাতের মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত না নেয়।